আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখবেন অথবা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে কানাডা ট্যুরিস্ট ভিসা পেতে হলে আপনার করণীয়টা কি, অর্থাৎ বর্তমান সময়টা তো আমরা সকলেই জানি যে কানাডা ভিজিটর ভিসা নিয়ে একটু ঝামেলা চলছে, অনেকেই ভিসা পাচ্ছে না, রেশিওটা একটু কমে গেছে। সেক্ষেত্রে আসলে আপনার করণীয়টা কি, এবং কি আপনি যদি এই ধরনের করণীয়টাকে আপনি করতে পারেন সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনাই বা কতটুকু, এরকম একটা ব্যাপার থাকে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। আর যারা আসলে এই ভিডিও সংক্রান্ত বা ট্যুরিস্ট ভিসা রিলেটেড যদি কোনো কিছু বলার ইচ্ছা থাকে সেক্ষেত্রে আপনি দুটো ভাবে করতে পারেন। একটা হচ্ছে যে আপনি চাইলে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতেও কিন্তু আসলে কানাডাতে যাওয়ার মতো মানুষের অভাব নেই, যে আসলে প্রচুর সংখ্যক ভাই ব্রাদার বেসিক্যালি এই চ্যানেলটি যারা নিয়মিত ফলো করেন বা নিয়মিত যারা এটাকে ওয়াচ করেন তারা কিন্তু জানেন যে আমি আসলে কানাডা ভিজিটর ভিসা নিয়েই আপনাদের সামনে কথা বলে থাকি। এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ভিসা নীতিটাকে ওরা একটু টাইট করেছে, আর আসলে আমাদেরই কারণ, আমাদেরই এটা অন্যায়। কারণ হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে যেরকম ভাবে মানে এরকম পরিমাণে অ্যাপ্লাই করেছিলাম যে সেই অ্যাপ্লাইয়ের কোনো ব্যালেন্স নেই, অর্থাৎ অযৌক্তিক অ্যাপ্লাই যদি করে থাকে সেক্ষেত্রে তাদের ইন্টেনশন হয়তো আমাদের প্রতি একটু নেগেটিভ হয়ে গেছে। তো আশা করি ইনশাল্লাহ অচিরেই এটাকে আবার ওরা খুব ভালো একটা পজিশন নিয়ে আসবে। এখন বর্তমান সময়টাতে যারা আসলে কানাডার ভিসা পেতে চান তাদের জন্য করণীয় কি? তাদের জন্য করণীয় যে ব্যাপারটা সেটা হলো যে এখন আপনাকে খুব পরিচ্ছন্ন পরিকল্পিতভাবে একটা ফাইল সাজাতে হবে। আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আসলে বিজনেসের ডকুমেন্টস গুলো আপনাকে মানে একসাথে করতে হবে। তো ডকুমেন্টস বিজনেসের কি কি লাগে বা কোন কোন ধরনের পেপারস মেক করতে হবে বা আপনার ন্যাচারাল ভাবে আপনাকে কালেক্ট করতে হবে সেটা আশা করি অনেকেই জানেছেন, যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ কানাডা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলে থাকি। আর পাশাপাশি আমি যেটা একটু বলতে চাই যে বিজনেস যখন আপনি কোনো ট্রেড লাইসেন্স ইস্যু করবেন, সেই ট্রেড লাইসেন্স গুলো আপনার অনেকেই আছে যে আসলে বাংলা যে কপিটা আছে, বাংলা কপিটা আসলে একেবারেই এরা সাবমিট করতে চায় না। তারপরে হচ্ছে যে ইংরেজি অনুবাদ কপিটাই আপনি সাবমিট করেন বা অনেকে করে থাকেন। তো বিজনেসের ক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যালি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনার বাংলা যে ট্রেড লাইসেন্স থাকে, যদি আপনি স্ক্যানার করার মানে সুযোগ থাকে সেক্ষেত্রে সেই কপিটা কিন্তু আপনি অবশ্যই বর্তমান সময়টাতে সাবমিট করবেন। যদি আপনার এটা লিগেল হয়ে থাকে সেক্ষেত্রে এইটা বাংলার আলোকে আপনি কিন্তু এটাকে ইংরেজিতে করবেন হুবহু। কারণ ইংরেজি যখন আপনি অনুবাদ করবেন সেটাতে তার স্ক্যানার বা করার সুযোগ থাকবে না। তো দুটোই একসাথে দিবেন, যে আপনার যখনই বাংলা যদি আপনি 3টা ট্রেড লাইসেন্স শুরু করেন তাহলে এর উপরেই কিন্তু আসলে 3টা ইংরেজি অনুবাদ কপি থাকবে। তো এখন বর্তমান সময়টাতে যাদের কাছে এই লেভেলের পেপারস গুলো আছে তো আছে, আর যাদের নেই তাদের জন্য কিন্তু এটা অবশ্যই করণীয়, যদি আপনি মনে করেন যে আপনি নেক্সট টাইমে কানাডাতে অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো আছে, অর্থাৎ আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সিটা আপনি আসলে বর্তমান সময়টাতে কিভাবে সাজাতে পারেন। কারণটা হচ্ছে যে কানাডা ভিজিট ভিসা যারা বর্তমান সময়টাতে ডিক্লাইন হচ্ছে এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম 2 থেকে 3টা রিজনই দেখা যাচ্ছে। সেটা হচ্ছে আনসাফিসিয়েন্ট আপনার ব্যালেন্স থাকবে, তারপরে হচ্ছে আপনার অ্যাসেটটা উপযুক্ত হয় না। তো সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যদি আমি আপনাকে একটু বেশি ধারণা দিতে চাই, সেটা হচ্ছে যে আপনার প্রতিদিন লেনদেন করার পরে মোটামুটি 10 থেকে 15,000 ডলার যাদের অ্যাকাউন্টে সবসময় স্থিতি থাকে, অর্থাৎ দিন শেষে টাকাটা পড়ে থাকে, এরকম লাস্ট 6 মান্থ যদি কারো স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আই থিঙ্ক এটা ভেরি লুকস গুড। অর্থাৎ এই ধরনের অ্যাকাউন্টগুলো, সেটা আমার কাছে নয়, ভিসা অফিসারের কাছে। আপনি যদি আপনার অ্যাকাউন্টে হুটহাট লেনদেন করে যদি এককালীন আপনি 20 লাখ দেখান সেটাও কিন্তু ইনসাফিসিয়েন্ট এটা কিন্তু হতে পারে। বিকজটা হচ্ছে যে আপনার টাকা রাখার ক্যাপাসিটি কতটুকু আছে এটা কিন্তু আসলে একটা বড় ব্যাপার। তো আমি আসলে যারা কানাডাতে নেক্সট টাইম অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য এটাও একটা বড় করণীয় একটা বিষয় থাকবে। যদি আপনারা এটা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভিসার একটা প্রবল সম্ভাবনা থাকবে। কারণটা হচ্ছে যে অনেকে আছে, অনেকের কাছ থেকে শুনে ব্যাংক স্টেটমেন্ট লেনদেন করছেন তো করছেন, সেটা আসলে সেভিংসে অনেকে বেশি করে ফেলছেন, সেক্ষেত্রে কারেন্টে অনেক লেনদেন কম হচ্ছে। সেক্ষেত্রে যারা আসলে সেভিংস অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ লেনদেন করতে চাচ্ছেন আমি বলবো এটা আপনার স্টপ করে আপনি প্রফেশন যদি আপনার বিজনেস হয় সেভিংস অ্যাকাউন্টে যতটুকু ন্যাচারাল লেনদেন করা দরকার আপনি সেটাই করেন, যেটা কিনা একটা মানুষের দৈনন্দিন জীবন বা 1
1 মান্থে যতবার যাওয়া দরকার অতবার হলে ওইটা কিন্তু আসলে কোনো সন্দেহের ফ্রন্ট লাইনে কিন্তু আসবে না। এখন অনেকেই আসলে এটা করে যে সেভিংস অ্যাকাউন্টে প্রচুর লেনদেন হচ্ছে, বাট আপনার কারেন্ট অ্যাকাউন্টে লেনদেন খুব একটা বেশি নেই, এটা করা যাবে না। সেভিংস অ্যাকাউন্টে যেই টাকাটুকু আপনি রাখবেন ওটা ওখানে থাক। এরকম করে করে যদি আপনার লিগেল একটা ট্রানজেকশন আপনি যদি মেক করেন, সেক্ষেত্রে কিন্তু ফাইনালি ভিসা অফিসার এতটুকু বুঝতে পারবে যে না, আপনার টাকা রাখার যথেষ্ট পরিমাণ একটা মানে সুযোগ আপনার কাছে আছে, অর্থাৎ এই টাকাটা অন্য কারণে, এই টাকাটা এক্স্যাক্টলি আপনার টাকা। কারণ হচ্ছে যে আমরা যতটুকু চালাক তার সাথে কিন্তু ভিসা অফিসার আরো অনেক বেশি বুদ্ধিমান, এটা কিন্তু ডেফিনেটলি আমাদের স্বীকার করতে হবে। সামটাইম ওরা অনেক সময় অনেক কিছু না দেখে না বুঝে অনেক সময় ভিসা দিতে পারে, সেটা কিন্তু আসলে তাদের একটা ভিন্ন ট্রেডিশন। তো ওইদিকে আমি যাব না। তো আপনার কাছে যেটা আপনি করতে পারেন সেই ক্ষেত্রে এরকম সুন্দর পরিকল্পিতভাবে আপনি একটা ব্যাংক করতে পারেন। এখন অনেকে আমাকে একটা প্রশ্ন করেন যে ভিজিট ভিসা কানাডাতে সিঙ্গেল যেতে হলে কত পরিমাণ টাকা অ্যাকাউন্টে আপনার থাকতে হবে। তো এটা যারা ভবিষ্যতে কানাডার জন্য আপনি অ্যাপ্লাই করবেন তাদের জন্য এটা কিন্তু একটা করণীয় একটা ব্যাপার থাকবে। সেটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে সাফিসিয়েন্ট মোটামুটি 12 থেকে 15 লক্ষ টাকা যদি লাস্ট ব্যালেন্স থাকে সেভিংসে, এটা কিন্তু আপনার জন্য খুবই ভালো একটা অ্যামাউন্ট থাকবে। আপনার কারেন্ট অ্যাকাউন্টে যে আপনাকে টাকা লাস্ট ব্যালেন্স থাকতে হবে এমনটা নয়, বিকজ ওটা আপনার বিজনেসের প্রপার্টির অ্যাকাউন্ট। আপনার যখনই প্রয়োজন ছিল তখন আপনি টাকা এখানে লেনদেন করছেন, এখন আপনার বিজনেসের কাজে টাকা লেগে গেছে, সেক্ষেত্রে এখন নেই, সেটা একটা ভিন্ন ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, যারা নেক্সট টাইম অ্যাপ্লাই করবেন বা ইদানিং অ্যাপ্লাই করতে চান তাদের জন্য আরেকটা জিনিস আপনি করণীয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা অ্যাসেট ভ্যালুয়েশনটা যেটা করেন, অ্যাসেট ভ্যালুয়েশনটা বেশ কয়েকটা নিয়মে করা যায়। আমরা জানি যে অনেকে আছে লয়ার দিয়ে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, লয়ার দিয়ে বলতে যেমন ধরেন আপনার যে এই ধরনের অ্যাসেট ভ্যালুয়েশন গুলো যেগুলো আসলে এখানে অনেকেই এটা নিয়ে আসে। তারপর অনেকে আছে চিফ ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু আসলে অ্যাসেট ভ্যালুয়েশন, অর্থাৎ প্রকৌশলী দিয়েও অনেকে করে থাকে, এরকমটাই অনেকে নিয়ে আসে। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো দুটো জিনিস, যে অর্থাৎ আপনি যদি কোনো সিএ ফার্ম দিয়ে যদি অ্যাসেট ভ্যালুয়েশনটা করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে। তবে লয়ার দিয়ে অ্যাপ্লাই মানে অ্যাসেট ভ্যালুয়েশন করলে যে ভিসা হচ্ছে না বা দিবে না ব্যাপারটা এরকম না। যদি আপনি লয়ার দিয়ে যদি আপনি অ্যাসেট ভ্যালুয়েশন করেন সেক্ষেত্রে যে ল্যান্ডের যে বিবরণগুলো আছে, হ্যাঁ, এই ল্যান্ডের যে সিরিয়ালগুলো আছে, এই ল্যান্ডের সিরিয়াল অনুযায়ী আপনাকে কিন্তু যদি আপনার 4টা ল্যান্ড থাকে তাহলে কিন্তু আপনাকে 4টা খতিয়ান করতে হবে। অর্থাৎ খতিয়ানগুলো আপনার অবশ্যই উকিল দিয়ে নোটারাইজড করানো থাকবে। এটা না হলে কিন্তু আপনার যে ওখানে জমি আছে সেটা রেফারেন্স হিসাবে আপনি যেটাকে দেখাবেন সেটা অনেকে আসলে এটা করে না। এই কারণে আমি অনেকে সাজেস্ট করি সিএ ফার্ম থেকে। তবে লয়ার দিয়ে করলে অবশ্যই এই ধরনের পরিকল্পিত বা প্ল্যান করে আপনি একটা অ্যাসেট ভ্যালু করতে পারেন। এটা যদি আপনি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার জন্য এটা নেক্সট টাইম গুলাতে যদি কানাডাতে অ্যাপ্লাই করতে চান আপনার জন্য বেস্ট হবে। বন্ধুরা, আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা আসলে বর্তমান সময়টাতে ট্যাক্স পে করেছেন বাট রিটার্ন কম দিয়েছেন, এদের জন্য আমি আসলে টেকনিক্যালি ভাবে একটা জিনিস সাজেস্ট করি। কারণ হচ্ছে যে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট আর রিটার্ন দুটা কিন্তু ভিন্ন ব্যাপার, তাই না? সো আপনারা যারা কাজ করেছেন আমার সাথে তারা অনেকে জানেন যে আপনার ধরেন সম্পদে আপনি ধরেন অ্যাসেট ভ্যালুয়েশনে আপনি সম্পদের জায়গায় যদি আপনি লিখলেন যে 4 কোটি 5 কোটি 10 কোটি যাই হোক না লিখছেন, এখন এইটার বিপরীতে রিটার্নটা যদি আপনি সাবমিট করতে যান ম্যাচ না করে আপনার অ্যামাউন্টের সাথে, তাহলে কিন্তু এটা সাংঘর্ষিক হয়ে যাবে। সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে না আপনার নিট ব্যালেন্সের সাথে রিটার্নটা আসলে মিলছে না বা ওটার সাথে ওটা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনি কি বলা হয় ট্যাক্স ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, যেটা সার্টিফিকেটটাকে আপনি শো করতে পারেন। যেমন এর মাঝে আমরা একটা নিউজিল্যান্ডে ভিসা পেয়েছিলাম, খুবই রিসেন্টলি যে নিউজিল্যান্ডে ভিসাটা পেয়েছি। তো এখানে এই ভদ্রলোকের কিন্তু আপনার রিটার্ন ছিল একদমই কম, যেটা কিন্তু আসলে ন্যূনতম একটা রিটার্ন, যেটা তার বর্তমান স্থাবর সম্পত্তির সাথে যায় না। তখন আমরা কিন্তু বুদ্ধি করে তখন তাকে ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা অনলি শো করেছিলাম। তো সার্টিফিকেটটা শো করলে হয় কি ওখানে অ্যামাউন্টটা লেখা থাকে না। সো সুন্দর দেখা যাবে যে আপনার 2023-24 বা 2022-23 বা 21-22 এরকম সুন্দর করে অরিজিনাল যে ট্যাক্স গুলো আছে যদি আপনি অনলাইন সাবমিট করে থাকেন বা করেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনি সাবমিট চাইলে করতে পারেন। সেক্ষেত্রে আপনি রিটার্ন চাইলে না দিলেও পারেন। অনেকে আসলে আমি যেটা প্র্যাকটিক্যালি বলছি যে রিটার্ন ছাড়া এরকম এখানে শত শত অনেকেরই ভিসা হয়েছে, যেটা কিন্তু আসলে আমরা কাজ করতে গিয়ে বুঝেছি। তো যাই বন্ধুরা, যারা বর্তমান সময় তাদের জবে আছেন এদের জন্য একটা করণীয় কি, কারণ তাদের তো আসলে ব্যাংকটাকে প্রুফ করার জন্য আপনার কি বলা হয় কারেন্ট অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নেই। সেটা আপনার সেভিংস অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট বা দুটো অ্যাকাউন্ট থাকতে পারে আপনাদের। একটা হচ্ছে আপনার কোম্পানির যে অ্যাকাউন্টটা আছে
ওইটার বিপরীতে আপনার যদি পার্সোনাল কোনো সেভিংস থাকে যে কোনো দুইটার একটার মাঝে আপনি কিন্তু লাস্ট ব্যালেন্স এবং ট্রানজেকশন সহকারে ওটা দেখাতে পারেন। চাইলে আপনারা যদি কারো কোনো এফডিআর থাকে তাহলে এফডিআর গুলো কিন্তু আপনি শুরু করতে পারেন ফাইলের সাথে, এটা কিন্তু খুবই সুন্দর। আরেকটা ব্যাপার হচ্ছে যে যারা বর্তমান সময়টাতে আপনার জবের এগেনস্টে দাঁড়াতে চান, এদের আমি বলবো যে আপনার লাস্ট 6 মান্থের অন্তত স্যালারি স্টেটমেন্টটা আপনি প্ল্যানিং করে সুন্দরভাবে যদি আপনি মেক করেন তো করেন, সেটা আপনার ব্যাপার। আর যদি অথেন্টিক ওয়েতে যদি আপনি নিয়ে আসেন সেক্ষেত্রে লাস্ট মান্থের আপনার লাস্ট 6 মান্থের স্যালারি স্টেটমেন্ট, তারপর আপনার নো অবজেকশন সার্টিফিকেট, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনার জয়নিং লেটার, আপনার ভিজিটিং কার্ড, আপনার জব আইডি, এই জিনিসগুলো আপনি ধীরে ধীরে আপনি এগুলো করতে পারেন। এই করণীয় কাজগুলোই যদি আপনি করতে পারেন তাহলে আই হোপ আপনারা অবশ্যই কানাডার ভিসা পেয়ে যাবেন। বিকজ কানাডা চায় যে আপনি কানাডাতে গেলে বাংলাদেশে ব্যাক করেন, এরকম একটা ফাইল যদি তারা যখনই পেয়ে যাবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে ওরা ভিসা দিয়ে দিবে। এই ব্যাপারে আসলে একদমই কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। বন্ধুরা, বর্তমান সময়টাতে যারা ডিক্লাইন হয়ে গেছেন এরা কিন্তু আসলে এগুলোই করতে পারেন। যদি আমি যে কথাগুলো বললাম, ছোট ছোট যে ব্যাপারগুলো আছে এগুলো টেকনিক্যালি আপনি একটু জানেন তাহলে আপনি পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আরেকটা জিনিস করবেন যে কানাডার ক্ষেত্রে যদি আপনি যখনই কাজ করতে যাবেন কারোকে, যদি আপনি সিঙ্গেল হন তাহলে আমি বলবো আপনি সিঙ্গেল দেখাবেন না। সিঙ্গেল না দেখে আপনি ম্যারিজ নিজেকে দেখান। বিকজ ওরা যারা আসলে সিঙ্গেল, বিয়ে করেনি, একা অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু আসলে ম্যাক্সিমাম টাইমে ফ্যামিলি টাইজ দেখিয়ে কিন্তু ডিক্লাইন গুলো করে দিচ্ছে। তো যাতে করে 3টা কারণে ওরা আসলে ডিক্লাইন করে। একটা হচ্ছে আপনার ফান্ড ভালো না, আপনার অ্যাসেট ভালো না, অথবা আপনার ফ্যামিলি টাইজ, অথবা আপনি ওখানে গেলে আর বাংলাদেশে ব্যাক করবে না। এই সমস্ত কারণগুলো থেকে যদি আপনি নিজেকে একটু দূরে রাখতে চান তাহলে আমি যে পেপারসগুলোর কথা বলেছি এগুলো আপনি প্ল্যানিং করে সুন্দরভাবে সাজান, ইনশাল্লাহ আপনারা কানাডার ভিসাগুলো পেয়ে যাবেন। বন্ধুরা, আসলে আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে কারণ আসলে অনেক সময় ফ্রি টাইম পাওয়া যায় না আপনাদের সাথে এই বিষয়গুলো আমি যে একটু বসে কথা বলবো সেটা সুযোগ হয় না। তো যাই হোক বন্ধুরা, যারা কানাডা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কিছু জানতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর যারা আসলে একান্ত ফাইল প্রসেস, অরিজিনাল ইনভাইটেশন, এই সমস্ত পেপারসগুলো প্রয়োজন হলে তারা সরাসরি ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস অনুযায়ী আমাদের অফিসে চলে আসতে পারেন। আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণভাবে ভালো একটা ফাইল উপহার দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।